কামালা ট্রাম্প প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে অনিশ্চয়তা, নিয়মকানুন নিয়ে দুই শিবিরের মতপার্থক্য, শর্ত পূরণ না হলে ডিবেটে অংশ না নেয়ার হুমকি সাবেক প্রেসিডেন্টের। চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ জাপানের, কোনো আগ্রহ নেই পাল্টা জবাব বেইজিংয়ের। ফিলিপিন্সের সঙ্গে দক্ষিণ চীন সাগর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সম্পর্ক। এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া, আগের চেয়ে কম নেয়ার ঘোষণা। বেকারত্ব ও আবাসন সংকটে অস্থায়ী কর্মীদের ভিসা হ্রাসের সিদ্ধান্ত কানাডার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। মার্কিন নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিতর্কের নিয়মকানুন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা রয়েছে। শর্ত পূরণ না হলে বিতর্কে অংশ না নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলার নতুন অভিযোগে দায়ের করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে মার্কিন রাজনীতি। প্রতিদিনই ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক বিতর্ক দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা। তার আগে শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, জো বাইডেনের সঙ্গে হওয়া তার আগের সিএনএনের বিতর্কটির মতোই হতে হবে পরবর্তী বিতর্ক। ট্রাম্প চাইছেন বিতর্ক চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু এটা চান না কামালা হ্যারিস। এ নিয়ে বিতর্কের আগেই তর্কে লিপ্ত দুই শিবির। বিতর্কে অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধেও। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার নতুন অভিযোগ দায়ের করেছেন মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এই অভিযোগকে বাইডেন কামালা সরকারের নতুন ষড়যন্ত্র উল্লেখ করে ট্রাম্প বলেন, কোনো কিছুতেই তাকে আটকানো যাবে না। এদিকে নির্বাচনী তর্কে পিছিয়ে নেই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালার রানিং মেট টিম ওয়ালস ও ট্রাম্পের সহযোগী জেডি ভ্যান্স। স্বাস্থ্য ব্যবস্থা ও নারীদের গর্ভধারণ ইস্যুতে কামালা ও টিম ওয়ালস মিথ্যাচার করছেন বলে অভিযোগ ট্রাম্পের রানিং মেট ভ্যান্সের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নবান্ন অভিযানে পুলিশের বাধা ও বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদে পশ্চিমবঙ্গে 12 ঘন্টার হরতাল পালন করছে বিজেপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে গতকাল ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, তাতে কলকাতা থেকে 180 জন এবং কলকাতার বাইরে জেলা শহর থেকে 40 জন, মোট 220 জন বিক্ষোভকারীকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। মূলত আজকের যে বন্ধ, বিজেপির ডাকা যে 12 ঘন্টার বন্ধ, যেটি শুরু হয়েছে সকাল 6টা থেকে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, সেই বন্ধের প্রধান কারণ হচ্ছে যে এই তাদের দাবি যে 220 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি অবৈধ। কারণ গণতান্ত্রিকভাবে অধিকার, যে কোনো প্রতিবাদ করার অধিকার সংবিধান দিয়েছে। এমনকি এই চলমান এই পরিস্থিতিতে আপনি জানেন যে সুপ্রিম কোর্টও বলেছে যে অহিংস যে কোনো প্রতিবাদ কর্মসূচি চলতে পারে এবং তাতে পুলিশের কোনো বাধা প্রয়োগের সুযোগ নেই। গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতার দিকে আমরা দেখেছি হেস্টিংয়ে এবং হাওড়ার দিকে আমরা দেখেছি সাঁতরাগাছিতে যে নজিরবিহীন ঘটনা, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কলকাতা পুলিশকে কার্যত কালঘাম ছুটতে হয়েছে। আপনি জানেন 7,000 কলকাতা পুলিশ ছাড়াও রাজ্য পুলিশ এবং বিভিন্নভাবে প্রায় 14,000 পুলিশ গতকালকের এই কোট অ্যান্ড কোট অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকা এই প্রতিবাদকে প্রতিহত করার জন্য সংঘবদ্ধভাবে তাদের দেখা গিয়েছে। এবার আসি যে কোট অ্যান্ড কোট অরাজনৈতিক যে ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকা যে কর্মসূচি গতকাল কলকাতা নগরী যেভাবে রণক্ষেত্রের সাক্ষী হলো, সেই অরাজনৈতিক যে
ছাত্র সমাজের যে অরাজনৈতিক কর্মসূচি সেটি সত্যিই অরাজনৈতিক ছিল কিনা। তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসন বলছে না, মোটেও সেটি অরাজনৈতিক কর্মসূচি ছিল না। কারণ গতকালকে দেখা গিয়েছে যে বিক্ষোভকারীদের মধ্যে ছাত্র বা ছাত্রছাত্রীদের সংখ্যা অত্যন্ত কম ছিল এবং অপরিচিত কলকাতা পুলিশের ভাষায় দুষ্কৃতিকারীরা, অপরিচিতরাই মূলত পুলিশকে টার্গেট করে অশ্লীল ভাষায় পুলিশকে প্রভোগ করা বা পুলিশ যাতে মারমুখো হয়, পুলিশ যাতে গুলি ছোড়ে সেই রকমভাবে চেষ্টা করা হয়েছে। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে চলমান যে বিভিন্ন ঘটনা বা প্রতিবেশী বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মূলত আমরা দেখেছি যে কলকাতা পুলিশের একটি সহনীয় যে মনোভাব সেটি কিন্তু শুরু থেকেই পরিলক্ষিত ছিল। এবার আসি আজকের কালকের এই ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পুরোপুরি বিষয়টি ব্রিফ করা হয়েছিল এবং গ্রেপ্তারের সংখ্যা নিয়েও তাদের একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছিল গণমাধ্যমের। এবার সেই ঘটনা, গ্রেপ্তারের ঘটনা এবং পুলিশের বিজেপির দাবি পুলিশ শুধুমাত্র বিক্ষোভকারীদের দমাতেই লাঠিচার্জ, টিয়ার সেল এবং জল কামানের মতো যে পদ্ধতি সেটি ব্যবহার করে। বিজেপির পক্ষ থেকে তারই প্রতিবাদে আজকে 6টা থেকে বন্ধ শুরু হয়েছে। আপনি জানেন যে এই বন্ধে কলকাতায় কোনো প্রভাব পড়েনি। ইতিমধ্যেই আমি কলকাতার কলকাতা মেট্রোপলিটন বাইপাসে রয়েছি। সকাল থেকে কিন্তু যথারীতি গণপরিবহন এবং পাবলিক ট্রান্সপোর্ট এবং সাধারণ ব্যক্তিগত যে গাড়ি তারা সবই কিন্তু যথাযথভাবে বেরিয়েছে। তবে প্রভাব পড়েছে কিছুটা জেলা শহরে, বিশেষ করে ট্রেন লাইনের ক্ষেত্রে সব প্রভাব পড়েছে। বনগা লাইন, যে বনগা লাইন দিয়ে আন্তর্জাতিক লাইন বলা হয়, কারণ ওখান থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটকরা বেড়াতে আসেন ট্রেনে, সেখানে বনগা লাইনে সকালে প্রায় 2 ঘন্টা ট্রেন অবরোধ করে রেখেছিল বিজেপি সমর্থকরা। একই রকমভাবে নদিয়া থেকে যে লাইন, গেদে বর্ডার থেকে যে লাইনটি শিয়ালদা মেন লাইন বলা হয়, ব্যারাকপুরের ক্ষেত্রেও বিজেপি সমর্থকরা, বিক্ষোভকারীরা কিন্তু রেল অবরোধ করে রেখেছে এখনো পর্যন্ত, সেটি খবর। রাজ্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক বন্ধকে ব্যর্থ করার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে যেরকমভাবে নোটিফিকেশন জারি করা হয় সেরকমভাবে জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। নবান্ন এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরে যাতে 100% উপস্থিতি থাকে সেই বিষয়ে এর আগের মতো করেই নির্দেশনা জারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া সতর্কতা জারি করা হয়েছে। আপনি জানেন যে পুলিশের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষের মনে কোনো ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি বারবার এটিকে জানানো। কারণ সাধারণ মানুষের সেন্টিমেন্টকে সামনে রেখে কোনো রকমভাবে সরকার বিরোধী আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে, সে বিষয়ে কিন্তু রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কৌশলী ভূমিকা পালন করছে। অন্যদিকে এই নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় সাধারণ মানুষকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিরোধীরাও কিন্তু মমতা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করার কৌশল নিচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে 12 ঘন্টা বন্ধের আমার কাছে থাকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, অ্যামপক্সে আক্রান্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য উপাসনালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। এই ঘোষণার বিরুদ্ধে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে মধ্যপ্রাচ্য জুড়ে। চলমান গাজা ইসরায়েল সংঘাতের মধ্যে বিতর্কিত এই হুমকির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। মক্কা ও মদিনার পর এই স্থানটির গুরুত্ব রয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে। অন্যদিকে ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীগণও আল আকসাকে নিজেদের পবিত্র স্থান বলে দাবি করে। সোমবার আল আকসা নিয়ে একটি মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গাভির। গাজা ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই তিনি ঘোষণা দিয়ে বলেন, সম্ভব হলে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় নির্মাণ করতেন। একই সঙ্গে স্থানটিতে ইসরায়েলি পতাকায় স্থাপনের ইচ্ছার কথাও জানান তিনি। ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা থাকার পরেও এরূপ উস্কানিমূলক মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে আরব বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যে এমন ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কাতার, সৌদি আরব ও জর্ডান তীব্র নিন্দা জানিয়েছে বিতর্কিত এই ঘোষণার বিরুদ্ধে। বর্তমান নিয়ম অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বীরা প্রবেশ করতে পারলেও প্রার্থনা করা নিষিদ্ধ। কাকুলি আক্তার, সময় সংবাদ।
এবার বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে বলে জানায় প্রশাসন। এদিকে অভিবাসীদের কারণে বেকারত্ব ও অভিবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমিয়ে দেবে কানাডা। অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমাবে কানাডা। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, করোনার পর থেকে শ্রমিক সংকটে পড়ে কানাডা, তবে বর্তমানে দেশটির নাগরিকদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের অর্থনীতির উন্নতি করতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। The first steps we're taking today of reducing the number of low-paid temporary foreign workers that can come work in this country is part of the response. Over the next 90 days, we'll be looking at the higher wage streams of temporary workers, and we'll be looking at unemployment rates and opportunities to make further adjustments. এদিকে বিদেশি অভিবাসী কমাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে এক ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। জানায় 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, চাপ কমাতে আগেই অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গেল জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়। আগে যেখানে ভিসা ফি ছিল $473, এখন তা বেড়ে হয়েছে $1,068। এ বিষয়ে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লিয়ার বলেন, করোনার আগের সময়ের চেয়ে 10% বেশি বিদেশি শিক্ষার্থী এখন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে কমবে বিদেশি শিক্ষার্থীদের চাপ। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সংহতি জানিয়ে সম্প্রতি বিক্ষোভ করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরে দেশটির ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রবাসীদের নিজ দেশে ফেরত না পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গেল 19 জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ঘোষণা দেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। তার এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে দেশটির কয়েকটি মানবাধিকার সংস্থা। তবে সম্প্রতি মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশ হাইকমিশনার। অনুরোধ করেন আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের দেশে ফেরত না পাঠানোর। স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন ছাড়াই এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশিরা। রাজধানী সহ থিনাধু আইল্যান্ডে যারা এই বিক্ষোভ করেছেন তারা সাধারণ প্রবাসী। পরিবারের কথা চিন্তা করে এখনই বর্তমান সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশিরা। মালদ্বীপে আটককৃত প্রবাসীদের ব্যাপারে অতটা সহানুভূতি এমনকি আন্তরিকতা দেখায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে ওদেরকে এখানে কাজ করার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা রেমিটেন্স না পাঠানোর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে প্রবাসীরাও আমাদের ছাত্রদের সাথে আছে, এখন প্রবাসীরা আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আছে। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আনঅফিশিয়ালি আমি বলছি, ইনশাল্লাহ বিষয়টি সহানুভূতির সাথে দেখা হবে এবং আমি আশাবাদী যে তাদেরকে আর ফেরত পাঠানো হবে না। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই প্রবাসীদের বিক্ষোভের বিষয়টি দ্রুত দুই দেশের সমাধানের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। কোনো দেশের আকাশসীমা লঙ্ঘনের আগ্রহ নেই চীনের। দেশটির বিরুদ্ধে জাপানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের জবাবে এমন কথা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে দক্ষিণ চীন সাগর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ফিলিপিন্স চীন সম্পর্ক। বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের আগ্রাসী কর্মকাণ্ডকে বেআইনি বলে উল্লেখ করেছে ম্যানিলা। আর প্রয়োজনে দক্ষিণ চীন সাগরে যাতায়াতকারী ম্যানিলার নৌযানকে পাহারা দেবে বলে জানিয়েছে ওয়াশিংটন। চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ বেশ পুরানো। প্রায়ই তাইওয়ানের সীমান্ত রেখা অতিক্রম করে তাদের আকাশে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান, সাগরে টহল দেয় রণতরী। এবার চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করল জাপান।
জাপানের সামরিক বাহিনী দাবি করেছে সোমবার চীনা Y9 নজরদারি বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। এ সময় এটি নাগাসাকি এলাকায় ডেনজো দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। বিমানটি কমপক্ষে 2 মিনিট জাপানের আকাশ সীমার ভেতরে ছিল বলেও দাবি করা হয়। এ সময় নিজেদের প্রতিরক্ষা নিশ্চিতে যুদ্ধ বিমান প্রস্তুত করেছিল জাপান। চীনা সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে দেশটি। ঘটনার পর টোকিওতে চীনা দূতাবাসের কূটনীতিকদের ডেকে পাঠায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক স্তরে কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে জাপান কিংবা অন্য কোনো দেশের আকাশসীমা লঙ্ঘনের আগ্রহ নেই বলে জানিয়েছে চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় টোকিওর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুই দেশ এ বিষয়ে আলোচনা করছে বলেও জানানো হয়। এদিকে দক্ষিণ চীন সাগর ইস্যুতেও উত্তপ্ত হয়ে উঠছে ফিলিপিন্স চীন সম্পর্ক। বিতর্কিত জলসীমায় বেইজিংয়ের আগ্রাসী কর্মকাণ্ডকে বেআইনি ও অপেশাদারী আচরণ বলে উল্লেখ করেছে ফিলিপিন্স। গেল এক সপ্তাহে বেশ কয়েকটি নৌযানে জলকামান নিক্ষেপ ও একটি ছোট যাত্রীবাহী বিমানের চারপাশে চীনা যুদ্ধ বিমানের টহলকে আশঙ্কাজনক ঘটনা বলে আখ্যা দিয়েছে ম্যানিলা। যদিও চীন পাল্টা অভিযোগ করে বলেছে বিতর্কিত জলসীমায় উস্কানিমূলক কর্মকাণ্ড করছে ফিলিপিন্স। বেইজিং ম্যানিলা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে ওয়াশিংটন। ইন্দো প্যাসিফিক কমান্ড সেন্টারের মার্কিন এক শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, ফিলিপিন্স চাইলে দক্ষিণ চীন সাগরে যাতায়াতকারী তাদের নৌযানকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসন এমন কোনো পদক্ষেপ নিলে তা বেইজিং ম্যানিলা উত্তেজনায় ঘি ঢালার কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের জেরে বেড়ে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, কার্বন নিঃসরণ না কমালে বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসবে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছে প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ। পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আশঙ্কার বিষয়ে পরিণত হয়েছে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ক্রমাগত বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলছে মেরু অঞ্চলের বরফ। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি সৃষ্টি করছে ভয়াবহ সংকটের। বৈশ্বিক উষ্ণতার এই খারাপ প্রভাব আরও মারাত্মকভাবে পড়ছে প্রশান্ত মহাসাগরের ওপর। তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মহাসাগরটির অনেক দ্বীপ। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্যাসিফিক আইল্যান্ড ফোরামের একটি বৈঠকে পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের ভয়াবহ এই প্রভাবগুলো উঠে আসে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকে এ বিষয়ে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কোনো দায় নেই এই দ্বীপগুলোর, কিন্তু জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব বহুগুণে এই দ্বীপগুলোর উপরেই পড়ে। সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দূষণের জন্য দায়ী রাষ্ট্রগুলো এখনই দূষণ রোধে কাজ না করলে বিশ্বজুড়ে দেখা দেবে বিপর্যয়। এই অনুষ্ঠানে প্রকাশিত জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন টিমের সার্জিং সি লেভেল প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত 3000 বছরে নজিরবিহীন হারে বাড়ছে। এই প্রতিবেদনে বলা হয়, গত 30 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 9.4 সেন্টিমিটার বেড়েছে, কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চতা 15 সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। এছাড়াও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণের কারণে সমুদ্রের পানিতে বৃদ্ধি পাচ্ছে অ্যাসিডের মাত্রা। সুদানের পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। ভেসে গেছে অন্তত 20টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 58,000 ঘরবাড়ি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। এতে বলা হয়, বাঁধ ভেঙে যাওয়ায় সম্পূর্ণরূপে বের হয়ে গেছে জলাধারের পানি, ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে 2003 সালে নির্মিত হয় বাঁধটি। গেল কয়েক বছর নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়নি বলেও অভিযোগ উঠেছে। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দাবানলে পুড়ে গেছে সান্তা ক্রুজ প্রদেশের প্রায় 20 লাখ হেক্টর জমি। আবহাওয়া দপ্তরের তথ্য মতে অঞ্চলটিতে রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসের তীব্রতার কারণে আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে জনবসতি এলাকায়। ঝুঁকির মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় 200 উদ্ধারকর্মী। কিছুতেই থামছে না আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রিনধাভিক শহরের আগ্নেয়গিরির অগ্নুপাত। এর থেকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস সালফার ডাইঅক্সাইড।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। এতে বলা হয়, আইসল্যান্ডের রেকজানেস উপদ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওই বিষাক্ত গ্যাস এগিয়ে যাচ্ছে ইউরোপের উত্তর ও পশ্চিমাঞ্চলের দিকে। বায়ুমণ্ডলে এর ঘনত্ব 5 থেকে 8 কিলোমিটারের মধ্যে। তবে বাতাসের গুণগত মান ও স্বাস্থ্যের উপর সালফার ডাইঅক্সাইডের কোনো প্রভাব পড়বে না বলে ধারণা সংস্থাটির। এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হয় আগ্নেয়গিরির অগ্নিপাত। চলতি বছর ষষ্ঠবারের মতো দেখা মিলল জীবন্ত আগ্নেয়গিরির। বিশ্বের অন্যতম শীর্ষ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করে ফ্রান্স। তার এই গ্রেফতার নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। রাশিয়ায় জন্ম আর ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় 3 দেশেই চলছে তোলপাড়। তবে এই গ্রেফতার নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাশিয়ায়। গত শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বোর্জে বিমানবন্দরে অবতরণের সময় গ্রেপ্তার করা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে। অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ায় জন্ম নেয়া এই ধনকুবের 2014 সালে রুশ সরকারের চাপের মুখে দেশ ছাড়েন। এরপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে টেলিগ্রাম পরিচালনা শুরু করেন। সেখানেও নাগরিকত্ব রয়েছে তার। অন্যদিকে ফ্রান্সের নাগরিক হিসেবেও তালিকাভুক্ত আছেন পাভেল দুরভ। 3 দেশের নাগরিক হওয়ায় তাকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ফ্রান্স গ্রেপ্তার করায় দেশটির সরকারকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানায়, তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে নাগরিকের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকারের সম্মানের স্বাধীনতাও একটি আইনি কাঠামোর মধ্যে রাখতে হয়। ফ্রান্সের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে টাকা পাচার, মাদক ব্যবসা সহ বেশ কিছু অবৈধ কর্মকাণ্ড করা হয়। দুরভের গ্রেপ্তার নিয়ে জোর আলোচনা চলছে রাশিয়াতেও। বিশ্লেষকরা বলেন, দুরভের বিরুদ্ধে এসব অভিযোগ অযৌক্তিক মনে হচ্ছে। এতে রুশ সরকারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনা আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পথে হাঁটছে কানাডা। চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি আমদানিতে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী 1 অক্টোবর থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হবে। এই পদক্ষেপকে প্রভাবিত দাবি করে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছে কানাডায় অবস্থিত চীনা দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পথ ধরে এবার চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি আমদানিতে 100% শুল্ক আরোপ করবে কানাডা। পাশাপাশি চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। সোমবার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনের ইচ্ছাকৃত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও সরবরাহ নীতিকে প্রতিহত করার জন্য ওটোয়া কাজ করবে বলে জানান তিনি। আগামী 1 অক্টোবর থেকে শুল্ক হার আরোপ করা হবে বলে জানা গেছে। কানাডার এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, চীনে উৎপাদিত সব বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিপুল পরিমাণ শুল্ক প্রযোজ্য হবে। এমনকি আওতা থেকে বাদ যাবে না টেসলার চীনে উৎপাদিত গাড়িগুলো। তবে অন্য দেশে উৎপাদিত টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানিতে এটি প্রযোজ্য হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তথ্য বলছে, কানাডার সবচেয়ে বড় বন্দর ভ্যাঙ্কুভারের মাধ্যমে চীন থেকে বছর ব্যবধানে 2023 সালে গাড়ি আমদানি বেড়েছে 460%। ওই বছর চীন থেকে দেশটি 44,356টি গাড়ি আমদানি করে। কানাডার এই পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম উপেক্ষা করে সুরক্ষাবাদী ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অবহিত করেছে দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস। সোমবার এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, কানাডার এই পদক্ষেপে 2 দেশের মধ্যকার স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জার্মানির স্থাপত্য নিদর্শনের অন্যতম আকর্ষণ মানহাইমের পানির ট্যাঙ্ক। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভাসারটুম। 1886 থেকে 1889 সালের মধ্যে নির্মিত ঐতিহাসিক স্থাপনাটি ওই অঞ্চলের সুপেয় পানির চাহিদা মিটিয়ে যাচ্ছে দিনের পর দিন। জার্মানি থেকে স্থাপনাটির বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম সমৃদ্ধ অঞ্চল বাডেন বুইটেনবার্গ, যার রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা, যুগের পর যুগ ধরে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে তা। তেমনি একটি স্থাপনার নাম মানহাইমের ফ্রিডরিশ প্লাৎসের উপর নির্মিত ওয়াসার টুর্ম বা পানির ট্যাঙ্ক। ইতিহাসবিদদের মতে 1886 থেকে 1889 সালে মানহাইম শহরের সাধারণ জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করতেই পুরনো এবং পূর্ব শহরের মধ্যেই মিলনস্থানেই সিলিন্ডার আকৃতির এই ট্যাঙ্ক নির্মাণ করা হয়। ট্যাঙ্কের টাওয়ারে উঠতে নির্মাণ করা হয় দুটি সিঁড়িও। 60 মিটার উচ্চতা এবং 2000 বর্গমিটারের বিশাল পানি রাখার স্থাপনাটি স্থাপত্য শিল্পী গুস্টাফ হালমহুবার এবং এর কারিগর অস্কার স্মেরেকার গ্রীষ্মের দারুণ সময়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্য অন্যতম একটি নিদর্শন এই টুর্ম। এই স্থানটি আমাদের মানহাইমের সবচেয়ে সুন্দরতম জায়গা। আমি এখান থেকে খুব বেশি দূরে থাকি না, এখানে আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, তাই রোজই আসি, বসি, ঘুরি আর সময়টা উপভোগ করি। শুধু যে স্থানীয় পর্যটকরাই নয়, এই মানহাইম শহর এবং এর আশেপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বেশ জনপ্রিয় স্থান। এটা হচ্ছে বাসার ট্রুম। বাসার ট্রুম জার্মান ভাষায় বাসার ট্রুম, বাংলায় হচ্ছে পানির ট্যাঙ্কি। এখানে হচ্ছে কংগ্রেস হল, ইংরেজিতে সিটি হল। তো আমরা এখানে সবসময় আসি ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে। নানা কারুকাজ দিয়ে সাজানো পানির ট্যাঙ্কটি শুধু নয়, শহরের এই ফ্রিডরিশ প্লাৎসকে ঘিরে আছে দারুণ এক ঝর্ণা, ফুলের বাগান এবং প্রশস্ত সবুজ মাঠ। প্রতিদিনই যেখানে গল্প বনে নানা বর্ণের মানুষ। যে দেশের সংস্কৃতি, সভ্যতা এবং কৃষ্টি যতই গভীর, সে দেশ ততই উজ্জ্বল, ততই সমৃদ্ধ। জার্মানির মানহাইমের এই বাসাট্রুম কিংবা পানির ট্যাঙ্কি তার বড় প্রমাণ। জার্মানির মানহাইম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রক আইডল, হলিউডের কিংবদন্তি ও অকাল প্রয়াত তারকাদের বিরল সংগ্রহ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ নিলাম। ক্রুজ GWS অ্যাকশনস আয়োজিত আর্টিফ্যাক্টস অফ হলিউড অ্যান্ড মিউজিক শীর্ষক এই নিলামে বিখ্যাত তারকাদের প্রায় 400টি অনন্য সামগ্রী প্রদর্শিত হবে, যা সংগ্রাহকদের জন্য বিরল সুযোগ। আগামী 31 আগস্ট নিলামটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে। আয়োজিত হতে যাচ্ছে এক ভিন্নধর্মী নিলাম। এই নিলামের অন্যতম আকর্ষণ হলো এলভিস প্রিসলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বস্তু, যার মধ্যে রয়েছে লাস ভেগাসে তার পারফরম্যান্সে ব্যবহৃত একটি মাইক্রোফোন, 1977 সালের মার্চ মাসের একটি ওষুধের কোটা এবং 2টি অন্যান্য স্বর্ণের আংটি। এই আংটিগুলোর দাম 35 থেকে 60 হাজার মার্কিন ডলারের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। নিলাম কর্তৃপক্ষ জানান, এলভিসের গয়না এখনও বিশ্বব্যাপী একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হয় এবং এর মূল্য প্রায় বেড়ে যায়। নিলামের আরেকটি আকর্ষণীয় বস্তু হলো বিখ্যাত ব্যান্ড বিচ বয়েজের ব্রায়ান উইলসনের লেখা একটি হাতে লেখা চিঠি, যা তিনি তার ব্যান্ডমেট মাইক লাভকে লিখেছিলেন। এই চিঠিটির মূল্য প্রায় 50 হাজার মার্কিন ডলারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিরলতা এবং ব্যক্তিগত সংযোগের কারণে এটি সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করতে পারে। নিলামে আরও মর্মস্পর্শী আইটেম রয়েছে, যেমন R&B সুপারস্টার আলিয়ার সর্বশেষ প্রচারণার জন্য তোলা মূল ছবি, যা তার মৃত্যুর পূর্বে তোলা হয়েছিল। এই ছবি তোলেন হিপ হপ ফটোগ্রাফার জোনাথন ম্যানিয়ন এবং তার নোটসমূহ এখনও ছবির সঙ্গে সংযুক্ত রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই আইটেমগুলো কেবলমাত্র আর্থিক মূল্যেই নয়, বরং এদের নান্দনিক ও ঐতিহাসিক মূল্যও অসীম। This particular auction has some pretty powerful pieces as far as emotional connections for people. Anything from Aaliyah to Michael Jackson, Elvis Presley, Abigail Folger, who unfortunately was known for being a victim of the Manson murders. So we kind of notice that there is this element of tragedy and icons leaving us way too soon. ক্রুজ GWS অকশনস আয়োজিত আর্টিফ্যাক্টস অফ হলিউড অ্যান্ড মিউজিক শীর্ষক নিলামটি 31 আগস্ট স্থানীয় সময় সকাল 7টায় অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে, যেখানে বিখ্যাত তারকাদের প্রায় 400টি অনন্য সামগ্রী প্রদর্শিত হবে, যা বিশ্বব্যাপী সংগ্রাহকদের সুযোগ করে দিবে এই বিরল সংগ্রহগুলি সংগ্রহ করার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামালা ট্রাম্প প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে অনিশ্চয়তা। নিয়মকানুন নিয়ে দুই শিবিরে মত পার্থক্য। শর্ত পূরণ না হলে ডিবেটে অংশ না নেয়ার হুমকি সাবেক প্রেসিডেন্টের।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।